স্বাগত খবরের ডায়েরিতে। রাজ্যে কর্মসংস্থানগত স্বচ্ছতাকে বিশেষ গুরুত্ব দিয়ে নিয়োগের প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এরই হাতে নাতে প্রমাণ দেওয়ার মতোই এই সপ্তাহে দুদিনে শিক্ষক এবং অন্য পদে বেশ কিছু চাকরির অফার পেলেন যোগ্য প্রার্থীরা। আনুষ্ঠানিকভাবে সেগুলো তুলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী সহ অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। রাজ্যে গত 7 বছরে 16,942 জনের সরকারি চাকরি হয়েছে। এছাড়াও আউটসোর্সিং সংস্থার মাধ্যমে বা চুক্তিভিত্তিক চাকরি হয়েছে 5,771 জনের। কেরিয়ার সার্ভিসেসের মাধ্যমে 305 জনকে নিযুক্তি দেওয়া হয়েছে। আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অফার বন্টন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই এ তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2018-19 অর্থ বছর থেকে 2025 এপ্রিল মাস পর্যন্ত এখন পর্যন্ত সরকারি চাকরি 16,942 জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে। তাছাড়াও এখানে প্রয়োজন ভিত্তিক সরকারি বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক যে নিয়োগ, সেখানে প্রায় 5,771 জনকে নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এখন বেকারত্বের হার কমেছে। যেখানে জাতীয় গড় 3.2%, সেখানে এই রাজ্যে বেকারত্বের হার মাত্র 1.7%। মুখ্যমন্ত্রী বলেন, চলতি বছরে 3,296 জনের সরকারি চাকরি হয়েছে। গত 5 ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে 37টি দপ্তরে 3,226 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী বলেন, যোগ্যতার নিরিখে বর্তমান সরকারের সময়ে বেকার যুবক যুবতীরা চাকরি পাচ্ছে। সরকারি নীতি নির্দেশিকা মেনে জনকল্যাণে গৃহীত প্রকল্পগুলো স্বচ্ছতার সাথে বাস্তবায়িত করতে নতুন নিয়োগ প্রাপ্ত বেকার যুবক যুবতীদের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 2018-19 সালে আমাদের রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড়ের থেকে অনেক বেশি ছিল। 2018-19 সালে জাতীয় গড় যেখানে 5.8% ছিল, সেখানে ত্রিপুরার গড় ছিল 10%। কিন্তু আজকে আমরা কি দেখছি, 2023-24 অর্থ বছর আমাদের 1.7% আর জাতীয় গড় 3.2%। আপনাদের প্লেজ দিতে হবে যে আমি স্বচ্ছতার সাথে কাজ করব, সময়ের সাথে আমি মানুষের জন্য, এবং সময়ের সাথে আমি এই কাজটা নিজেই করব। আজ সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরে 126 জন, পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে 157 জন, স্টেট কোঅপারেটিভ ব্যাংকে মোট 156 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। সমাজ কল্যাণ সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, কোঅপারেটিভ ব্যাংকে চাকরি প্রদানের ফলে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে। পূর্ত দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগের কারণে উন্নয়ন কাজে গতি বাড়বে। আইসিডিএস সুপারভাইজার কিংবা সিডিপিও পদে নিয়োগপত্র প্রাপকরা মানুষের জন্য কাজ করার বড় সুযোগ পেয়েছেন বলে মন্তব্য করেন তিনি। এখন বেশি রেসপন্সিবিলিটি, অনেক বেশি দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। যারা কাজে যোগ দেবে, অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, সময়ের মধ্যে কাজ করতে হবে। এখন সময় বেঁধে দেওয়া হয়েছে। মানুষ অনেক আপনার কাছে জবাবদেহি, আপনার মানুষের কাছে জবাবদেহি থাকতে হবে। যাতে আপনারা কাজ করবেন সকলে মিলে আমাদের রাজ্য এবং গোটা দেশ বিকশিত ভারতের যে অগ্রযাত্রা, সেই যাত্রা আপনারাও সৈনিক হিসাবে কাজ করবেন। অনুষ্ঠানে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, রাজ্যের স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমেই চাকরি হচ্ছে। রাজ্য সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নতুন নিয়োগ প্রাপ্তরা চেষ্টা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। আমাদের সরকার যে নিয়োগ নীতি পলিসি পরিবর্তন করেছে, সেই জায়গাতে আমরা আজকে দিনে দাঁড়িয়ে দেখতে পারি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যতগুলো রিক্রুটমেন্ট করা হয়েছে, সেই জায়গাতে ট্রান্সপারেন্সির মাধ্যমে এবং স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যারা কোয়ালিফাই হবে তারাই পাবে। আগামী দিনে আপনারা আমাদের এই সরকারের বিভিন্ন প্রকল্পগুলি যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আপনারা কাজ করবেন। অনুষ্ঠানে মুখ্য সচিব জে কে সিনহা বক্তব্য রাখেন। এবারে মাই স্কুল মাই প্রাইডের উপর মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করব আচার্য প্রেরণা ভট্টাচার্য। মঞ্চে আসবে এবার প্রেরণা ভট্টাচার্য, পিতা ননীগোপাল রুদ্রপাল। এবার অনুরোধ করব আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি। এই সরকার আমরা চাই যে প্রশাসনের স্বচ্ছতার সাথে সাথে গতি যেন আরো বেশি করে আসে, এবং বিভিন্ন দপ্তরে, শুধু এডুকেশন ডিপার্টমেন্টে নতুন নতুন পদও আমরা সৃষ্টি করছি, এবং পুরনো পদগুলো যাতে ফিল আপ করা যায় তারও আমরা ব্যবস্থা করছি। ত্রিপুরার
এখন বিভিন্ন যে আমাদের প্যারামিটার আছে, বিভিন্ন প্যারামিটারে আমরা এখন কিন্তু মানে অনেক রাজ্যের থেকে অনেক উপরে আমরা আছি। আমি ইউজিটির অফার পেলাম আজকে, খুব খুশি আমি। এর জন্য ত্রিপুরা সরকারকে খুব ধন্যবাদ জানাচ্ছি, আমাদের মাননীয় ডক্টর মানিক সাহাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই সুযোগ করে দিয়েছে। আমরা অনেক খুশি হয়েছি, স্বচ্ছতার নিয়োগে পেয়েছি। অ্যাকচুয়ালি আজকের দিন খুব খুশির দিন, খুব ভালো লেগেছে যেহেতু ত্রিপুরা গভর্নমেন্ট খুব স্বচ্ছভাবে পরীক্ষা গ্রহণ করেছে। পরীক্ষার মাধ্যমে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে আজকে আমরা স্বচ্ছভাবে অফার পেয়েছি। জিটি টিচার হিসেবে অফারটা পেলাম, খুবই আনন্দিত, খুবই খুশি, এতদিনের পরিশ্রমের ফল। কৃষিক্ষেত্রে অগ্রগতির নতুন দিশা দেখাতে আন্তরিক প্রয়াস চালাচ্ছে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। কৃষিমন্ত্রী নিজের আন্তরিকতার প্রমাণ হিসেবে সরাসরি কাজে পৌঁছে যাচ্ছেন। সম্প্রতি সিপাহীজলা জেলার বিশালগড়ের রঘুনাথপুরে প্রদর্শনীমূলক মুগ ও মাসকলাই ডালের চাষ করার জমিতেও আনুষ্ঠানিকতা ছাপিয়ে হাজির হলেন তিনি। কৃষি দপ্তর ও রাজ্য কৃষি মহাবিদ্যালয়ের সহায়তায় গত মার্চ মাস থেকে প্রথমবারের মতো প্রদর্শনীমূলক মাসকলাই ও মুগ ডালের চাষ শুরু করেছেন বিশালগড়ের রঘুনাথপুরের মোট ৪৫ জন কৃষক। এই স্বল্প সময়ের মধ্যেই গাছ কিছুটা বড় হয়ে আসতে শুরু করেছে ফলন। কৃষি দপ্তরের উদ্যোগে আমরা ডাল চাষ করছি এবং কৃষি সেক্টর অফিসার এবং আমরা এসে ম্যাডাম সহ ওই ডালের চাষের উদ্যোগটা দিয়েছে এবং সরকারিভাবে চাষবাস হইতে ওষুধ বীজ সব দিয়েছে এবং আর্থিক সহায়তা করেছে। লেবার কষ্ট যেটা লাগে এও করেছে, বাকি খরচ আমরা জমি দিছি, জমি নিজে পরিশ্রম করছি। একসময় প্রায় একত্রে থাকা এই কৃষকদের বিশাল পরিমাণ জমিতে মাত্র এক ফসল উৎপাদন হতো। ডাল চাষ করার আগে দপ্তরের সহায়তায় তারা সর্ষে চাষ করেছিলেন, তাতে লাভের মুখ দেখায় এখন ডাল চাষে মনোনিবেশ করেছেন। আর এক্ষেত্রে কি কি সহায়তা পাচ্ছেন এই উদ্যমী কৃষকরা জানালেন বিশালগড়ের এগ্রি সুপার लिपि दास। तो वो लोग अभी मूग, ब्लैक ग्राम ये सब पल्सेस कर रहे हैं अंडर NFSM पल्स स्कीम में। हाँ, तो हम लोग को जो स्कीम में जो है हम लोग का 9,000 पर हेक्टर, तो ऐसे हम लोग उन लोग का असिस्टेंस दे रहे हैं गवर्नमेंट की तरफ से। গতকাল প্রায় সন্ধ্যায় উল্লেখিত কৃষকদের মাঠ পরিদর্শন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। মত বিনিময় সভা করেন এলাকার কৃষকদের সঙ্গে। বলেন বর্তমানে এলাকায় 100 কানি জমিতে ডাল চাষ হচ্ছে, তা যদি 150 কানি জমিতে হয় তবে এলাকায় একটি প্রসেসিং সেন্টার গড়া হবে। যদি 150 কানি ওনারা করে, এখানে 100 কানি করছে, ডাল শস্য করছে, যদি 150 কানি ডাল শস্য করে, আমরা সরকার চিন্তা ভাবনা করেছি তাহলে এদের আশেপাশে নয়াপাড়ার আশেপাশে বা রঘুনাথপুরের আশেপাশে আমরা একটা প্রসেসিং সেন্টার করব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমরা এভাবে চিন্তা করছি। চাহিদা থাকলে যা হয়, পাতা থেকে কাণ্ড, তার সারা শরীরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাঁটা। এর নাম মাখনা। এই জলজ উদ্ভিদ থেকেই বছরের এই সময়টাতে ভালো লাভের মুখ দেখে আসছেন মেলাঘরের রুদ্রসাগরের চারপাড়ের বহু মানুষ। সেটাই আমরা ধরে রাখলাম আমাদের ক্যামেরায়। নির্মহলে নৌকাযোগে যাত্রী পারাপার করানো ছাড়াও মৎস্য চাষ ও কৃষির উপর সংসার প্রতিপালন করে আসছেন রুদ্রসাগরের চারপাড়ের জলজীবী অংশের বহু মানুষ। কিন্তু বছরের এই সময়টাতে তাদের বাড়তি উপার্জনের উপায় হয়ে দাঁড়ায় প্রকৃতির নিয়মেই সাগর জলে গজিয়ে ওঠা ভাসমান কাঁটাযুক্ত মাকনা ফলের গাছগুলি। বছরের এই সময়টাতে রুদ্রসাগর উদ্বাস্তু ফিশারম্যান সমবায় সমিতি থেকে ইজারা নিয়ে রুদ্রসাগরের দিকে দিকে গজিয়ে ওঠা মাকনা সংগ্রহ করেন তারা। এই জলের মাকনা তুলি আমরা এই চৈত্র মাসের থেকে, ওই মাস 3 মাসের মতো তুলন যায়। আমরা ওই ফিশারির থেকে মাগনা ইজারা আনি, চৈত্র মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত তুলি, তুলে বিক্রি করি। গাছটা কাটা, গোড়ার থেকে সবটাই কাটা, ফলটাও কাটা, এটা চুইলে সেটা বিক্রি করানো লাগে। রুদ্রসাগরের স্থির মিষ্টি জলে ডুবন্ত মাকনা এই এলাকার মৎস্যজীবী অংশের মানুষেরা সংগ্রহ করে আগরতলায় গিয়ে বিক্রি করলেও পরবর্তী সময় তা প্রক্রিয়াকরণের মাধ্যমে প্যাকেটজাত হয়ে শোভা পায় বড় কোনো দোকান বা শপিং মলে। প্রোটিন, ফাইবার সহ বিভিন্ন পুষ্টিগুণ সম্পন্ন এই ফল বিক্রি হয় ২,০০০ থেকে ২,৫০০ টাকা কেজি দরে।
এতে বছরের এই সময়টাতে যথেষ্টই লাভবান হন সংগ্রহকারীরা। প্রতি বছরে আমরা রুদ্রসাগর ফিশারি কভারেডি আছে, কভারেডি থেকে আমরা এই যারা আনি এটা আমরা চৈত্র মাসের থেকে কাটা আরম্ভ করি। যতদিন প্লাট নাই কমপক্ষে আষাঢ় মাস অবধি আমরা এটা বিক্রি করি। এটি আগরতলা আমরা 5-7 জন পাইকার আছে, আমরা নিয়ে তার কাছে দিই, তারাও পাইকারি রেডি কিনে রাখে আমরা, এরপরে তারা ব্যবসা করিয়া বেশ 15-20 হাজার টাকা করে জনে পায়। আমাদের সংবিধান প্রণেতার জন্মজয়ন্তী এলে আমাদের কাছে এই মহান ঐতিহাসিক চরিত্রকে প্রণাম জানানোর সুযোগ আসে। সেই সুযোগকে এবারের একটু লম্বা মাত্রায় নানা কর্মসূচির আয়োজনে কাজে লাগানো হলো বলা যেতে পারে। এ সমাপ্তি পর্ব ছিল তাৎপর্যপূর্ণ নানা আয়োজনে সমৃদ্ধ। ডাক্তার বিশাল কুমার মহোদয় এবং সেই সঙ্গে শংসাপত্র এবং 5,000। এবারে মঞ্চে আহ্বান জানাবো 30 জন, মোট 96 জন আরো সুন্দর করে তুলব। আম্বেদকরজিকে আমরা জানি যে দলিত সূর্য নামে ওনাকে আখ্যায়িত করা হতো। দলিত সমাজের অগ্রগতি, গ্রামীণ ভারতের বিকাশ, মহিলাদের ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার যে ভাবনা, আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার যে ভাবনা এবং চিন্তা, সেগুলো কিন্তু আমরা বিভিন্ন যে কাজগুলো করছেন তার মধ্যে কিন্তু আমরা সেটা দেখতে পাই। আমাদের ওনার যে অবিস্মরণীয় অবদান, সেটা আমরা ভুলে গেলে চলবে না। এখানে যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে, আমি বলবো যে ওনার সম্পর্কে আমাদের জানা উচিত, ওনার সম্পর্কে পড়া উচিত, উনি যে আমাদের মার্গদর্শন দিয়ে গেছেন সেগুলো জানা উচিত। কারণ আমরা যদি ইতিহাস না জানি, কারা আজকে আমাদের এমন এক জায়গায়, সুন্দর একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছে, তাহলে আমার মনে হয় এটা ঠিক হবে না। অস্পৃশ্যতার বিরুদ্ধে সমাজকে একত্রিত করার যে প্রয়াস, তার জন্য এই লড়াই সংগ্রাম কিন্তু ডক্টর ভীমরাও আম্বেদকরজি শুরুয়াত করেছিলেন। সমাজ যদি বিভিন্ন ভাগে বিভক্ত হয়, তাহলে আমাদের বিভিন্ন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারে। কিন্তু সমাজ যদি একত্রিত হয় এবং এই সমাজকে সুষ্ঠু পরিবেশ নির্মাণ করা, তো আমরা সবাই যদি একত্রিত থাকি, তবে কোনো শক্তি আমাদেরকে পরাজিত করতে পারে। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে ত্রিপুরা পুলিশ বাহিনী। পেয়েছে রাষ্ট্রপতি প্রশংসাও। ভালো কাজে প্রত্যাশা বাড়ায়, না হলে সমালোচনাও সহজলভ্য। যাই হোক, সেই সমালোচনার মোক্ষম জবাব ছিল উদ্ধার করা চুরি যাওয়া সামগ্রী মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে। पिछले 2 महीने में जो चोरी का केसेस है, इसमें हम लोग बहुत सारा रिकवरी किया है। उसमें हमने अभी तक 7 बाइक्स, 1 स्कूटी, 1 मारुति कार, 4 मोबाइल, 400 ग्राम्स गोल्ड ज्वेलरी और 3 सिलेंडर रिकवरी करके कोर्ट का ऑर्डर लेके जो फॉर्मल प्रोसीजर है वो सब कंप्लीट करके हम उनका जो ओनर्स हैं उनको आज हम लोग उनको वापस दे रहे हैं उनका सामान। পুলিশ ইনচার্জ বা আমাদের বর্তমান সরকার যেভাবে কাজ করছেন তার জন্য আমি ভীষণ খুশি। আর সত্যি কথা, মানিক সাহার কথা তো আর বলে লাভ নাই। তিনি যা কিছু করছেন, হসপিটাল বলেন, সমস্ত চুরি চাবারের ব্যাপারে যা কিছু করছেন, সত্যি প্রশাসনে ওনাকে আমি মেনি মেনি থ্যাঙ্কস জানাই। এটা তো অকল্পনীয় যে এই টাইমের মধ্যে বাইক যে ফিরে পাবো, এটা আমার চিন্তার মধ্যে ছিল না বাইক পাওয়া যাবে। তো ওনাদের সেই তৎপরতা এবং ওনাদের যে কর্মকাণ্ড ইয়েতে আমরা খুবই গর্বিত এবং প্রশাসন এটার ব্যাপারে পুরোদমেই
জনসাধারণের প্রতি সহযোগিতা করে এই কাজটা করতেছি, এটা জেনে আমি করি। 24 আগস্টের 5 তারিখ আমার টাটা মিউজিক মডেস্টেন শনিতলা থেকে চুরি করে নিয়ে গেছে। তার জন্য পুলিশের সহযোগিতা বিশালগড় আজকে 9 দিন আগে গাড়ি বিশালগড় পাওয়া গেছে। পুলিশের ভূমিকা মানে খুব ভালো কাজ করছে, পুলিশের কারণে আজকে গাড়িটা আমার পাওয়া গেছে। আমি এফআইআর করার পরে আগের দিন করেছি, পরের দিন আমাকে রানীবাজার থানার ওসি শশাঙ্ক দাস উনি আমাকে খবরটা দিয়েছেন আপনার বাইক পাওয়া গেছে পূর্ব থানায়। তো পুলিশ প্রশাসনের আরক্ষা দপ্তরের এইরকম মানে দ্রুত 2 দিনের মধ্যে আমি পাওয়াতে আমি অত্যন্ত আনন্দিত, খুশি, এবং আমি পুলিশের মানে কাজের জন্য আমি গর্ববোধ করি, অহংকার বোধ করি। ওনাদের মাধ্যমে আমরা ত্রিপুরাতে সুরক্ষিত। রাজ্যের বন ও বনজ সম্পদের রক্ষায় উল্লেখযোগ্য দায়িত্ব পালন করেন বনকর্মীরা। সম্প্রতি তাদের সেই কাজে শক্তি বাড়াতে তুলে দেওয়া হলো বিশেষ নজরদারির উপযোগী মোটরসাইকেল। অনুষ্ঠানে থাকলেন বনমন্ত্রী সহ দপ্তরের অন্যান্য পদাধিকারীরা। এই মঙ্গলদ্বীপ প্রজন্মের মধ্যে দিয়ে আজকে এই অনুষ্ঠানে যে সোর্স থেকে আনা যাবে ধলাই থেকে আমবাসা রেঞ্জ স্পিচ রাখার জন্য অনুরোধ করব প্রবীণ হাততালি দিয়ে এই অনুষ্ঠানকে। আজকে আমাদের বাইক বিতরণী যে অনুষ্ঠান, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা রেঞ্জে ফরেস্ট প্রটেকশন ইউনিটকে শক্তিশালী করা। কারণ আমাদের ইতিমধ্যেই অনেক চ্যালেঞ্জের মুখোমুখি আমরা। ল্যান্ড ডাইভার্সিফিকেশন হচ্ছে, ত্রিপুরায় ফরেস্টের কিন্তু আয়তন কমে যাচ্ছে ডেইলি। যাই আছে এটাকে রক্ষা করা, সুন্দর করে গড়ে তোলা। তো এইটা যদি করতে হয় আমাদের ফিল্ড লেভেলে যারা কাজ করছেন তাদের তো মোবিলিটির প্রশ্ন আছে। তো আমরা বাইক কিনেছি এবার, যাতে করে বনকে আমরা রক্ষা করতে পারি। তবে নাগরিকদের সমर्थन ছাড়া এটা সম্ভব না। 58 बाइक्स दे रहे हैं। ये दे रहे हैं एक्चुअली हमारा फॉरेस्टर्स जो फील्ड लेवल में काम करते हैं उनका बहुत काम होता है। पहले तो साइकिल में जाते थे, साइकिल के लेकिन कितने दूर जाएंगे, पब्लिक गाड़ी में बैठ के जाते थे। ये थोड़ा डिफिकल्टी है, तो अपना इंडिपेंडेंस में वो जा पाएंगे। फॉरेस्ट प्रोटेक्शन, डेवलपमेंट सब काम के लिए उनको थोड़ा ईजी होगा। ক্যান্সার রোগীরা জীবনের জন্য যে লড়াই চালান তা নিঃসন্দেহে অনন্য। মৃত্যুকে কড়া নাড়তে দেখার মধ্যে শারীরিক সমস্যার সঙ্গে মনও চালায় আরেক রকম যুদ্ধ। এখানেই সরকারের সামাজিক দায়বদ্ধতার সর্বাত্মক ভূমিকার একটি দিক হলো অর্থ ও অন্যরকম সাহায্যের যন্ত্রণার ক্ষতে সান্ত্বনার প্রলেপ লাগানো। আর সেটা নিশ্চিত করতে সরাসরি আঞ্চলিক ক্যান্সার হাসপাতালে বসানো হলো হেল্প ডেস্ক। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী উপযুক্ত হয়েছে ও সমস্ত মেয়েদেরকে বিয়ে গিয়ে যা মেডিকেল ফ্যাসিলিটিস যা দরকার অলমোস্ট এভরিথিং ইজ। আমরা দেখেছি আমাদের এখানে যারা ক্যান্সার পেশেন্টরা অ্যাডমিশন হন বা চিকিৎসা করাতে আসেন, আসার পরে চিকিৎসা সারিয়ে তারা মাসখানিক পরে গিয়ে দরখাস্ত জমা দেন এবং সেই জমাটা হয় সিডিপি অফিসে, এবং সেখানে জমা হওয়ার পর সেটা প্রসেস হয়ে আস্তে আস্তে 2-3 মাস সময় লেগে যায়। এরকম অনেক পেশেন্ট আমরা দেখি যে তার যখন সোশ্যাল পেনশনটা স্যাংশন হয় তখন হয়তো তিনি নেওয়ার জন্য বেঁচে থাকেন না। তো এর জন্য আমাদের এটা ইনিশিয়েটিভ যে এখানে যখন চিকিৎসা করাতে আসবেন সঙ্গে সঙ্গে যেদিন তিনি কার্ড বানাবেন এখানে চিকিৎসা শুরু হবে তখনই এখানে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন, এবং এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি সেটা প্রসেস করে ওনার যে সামাজিক ভাতা যেটা পাওয়ার সেটা তিনি পেতে শুরু করবেন। প্রায় 4000 ক্যান্সার পেশেন্ট যারা সামাজিক ভাতা পান, এবং আরও আমাদের কাছে প্রায় 150-র কাছাকাছি আছে জমা, যেগুলো হয়তো এই মাসেই স্যাংশন দেব আমরা।
আর এখান থেকে তো আজ থেকে শুরু হবে, এখানেই জমা নেওয়া হবে। যারা ক্যান্সার পেশেন্ট তাদের একটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তারা তাড়াতাড়ি যেন সেরে ওঠেন, কিন্তু যাদের ক্যান্সার নেই আমাদের রাজ্যে, যারা সাধারণ নাগরিক, তাদের কাছে আপিল থাকবে সকলেই যেন তাম্বাকু, গুটখা এগুলো যেন কম নেই, নেশা দ্রব্য থেকে যেন আমরা বিরত থাকি, তবেই আমরা একটা সুন্দর সুস্থ সকলে বাঁচার হয়তো পাবো। যেভাবে এখন ক্যান্সার বাড়ছে, এর জন্য আমাদের সতর্ক থাকা খুব জরুরি। ক্রমাগত শিক্ষাচিত্রের উন্নয়নে রাজ্য সরকারের আন্তরিকতার আরও একটি নজির ছিল স্কুলের নবনির্মিত ভবন উদ্বোধনে। খোদ রামনগর ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত থাকলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আরও কয়েকটি ইংরেজি মাধ্যম স্কুলের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করলেন তিনি। আজ রাজধানীর রামনগরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রামনগর হায়ার সেকেন্ডারি ইংরেজি মাধ্যম স্কুলের নতুন ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সেই সঙ্গে ভার্চুয়ালি হেজামারার বড় কাঠালি হায়ার সেকেন্ডারি স্কুল, দারোগামুড়া হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুল, রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল এবং সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলের নতুন পরিকাঠামোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, শিল্প বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার সহ শিক্ষা দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিক এবং রামনগর হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এই 5টি স্কুলের নতুন ভবন এবং পরিকাঠামো উন্নয়নে ব্যয় হয়েছে 8,70,00,000 টাকা। এদিন মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, 2018 সাল থেকে এখন পর্যন্ত 6,887 জন বিভিন্ন স্তরের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে। শিক্ষার উন্নয়নে আগামী দিনে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। ইংরেজি মাধ্যম স্কুলে ইংরেজি ব্যাকগ্রাউন্ড রয়েছে এমন শিক্ষকদের নিয়োগের উপর গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী। 2018 যখন আসে, তারপর এপ্রিল 2025 পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 6,887 জনকে আমাদের বিভিন্ন স্তরের শিক্ষকদের নিয়োগ করা হয়। 2024-25 সালে শিক্ষা দপ্তরের এখন পর্যন্ত প্রায় 44 বিদ্যালয় নতুনভাবে নির্মিত হয়েছে। 2025-26 30টি বিদ্যালয় আরো নতুনভাবে তৈরি করার চিন্তা ভাবনা আছে। এবং আমি যেটা বললাম যে শিক্ষককেও কিন্তু অনেক আপডেট করতে হবে, একটা জায়গায় বসে থাকলে চলবে না। এবং এখন যেহেতু আমাদের প্রযুক্তির যুগ, সেই প্রযুক্তির মাধ্যমে নিজেকেও যেমন আপডেট করা যায় এবং সেইভাবে কিন্তু শিক্ষাও দেওয়া যায়। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় রাজ্যের ছেলেমেয়েরা যাতে আরো এগিয়ে যেতে পারে তার জন্য রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। যারা মেডিকেলে এন্ট্রান্স দিতে চাইছে, যারা ইঞ্জিনিয়ারিং এ এন্ট্রান্স দিতে চাইছে, জেই মেন্স বা সর্বভারতীয় পরীক্ষায় যারা বসতে চাইছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের পরে, তাদের স্পেশাল কোচিং এর ব্যবস্থা করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। এটা রাজ্য সরকার আমরা ঘোষণা করেছি। তাতে আমাদের প্রত্যেকটি মহকুমায় স্পেশাল কোচিং দেওয়ার ব্যবস্থা সেখানে ঘোষণা করা হয়েছে এবং তার জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। মন্ত্রী বৃষকেতু দেববর্মা রাজ্যের গ্রামগঞ্জেও গুণগত শিক্ষার উপর গুরুত্ব আরোপ করলেন। Sini students from Porenai Zirodondoro Chubadi Kichini Elakao Omohai kaham result মানে যদি পাস লেখা যায়, কোয়ালিটি এডুকেশন যে আমরা বলছি, সেই কোয়ালিটি এডুকেশন অবশ্যই আমাদের গ্রামগঞ্জে, আমাদের এডিসি এরিয়াতেও এটা আমরা কোয়ালিটি এডুকেশন আমাদের স্টুডেন্টসদেরকে দিয়ে যেতে হবে এবং দিচ্ছি। বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার তাঁর ভাষণে শিক্ষা ক্ষেত্রে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। বিদ্যালয় শিক্ষা দপ্তর 149টি বিদ্যালয়কে ইংরেজি মাধ্যম রূপান্তরিত করেছে। তাছাড়া 125টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পে আনা হয়েছে, সেগুলি ইংরেজি মাধ্যম বিদ্যালয়। রাজ্যের শিক্ষা ব্যবস্থা অনেক পরিবর্তন, সমস্ত সঙ্গে আমি বলবো যে শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করেছে, গুণগত মান পরিবর্তন হয়েছে। আলোক অভিযাত্রার একটি সপ্তাহে যেন ছিলাম আমরা। আজকের পর্ব প্রায় শেষ। আগামী শনিবার আবার দেখা হবে খবরের ডায়েরিতে। সবাইকে বিদায়, ধন্যবাদ।